যেখানে আছো সবাই ভালো আছো। বিশ্বের বর্তমান এই সংকটময় সময়ে আমরা সবাই গৃহবন্দী, আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে গেছে। তবু জীবন থামবার নয়, আমাদেরকে নতুন আশায় ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের সতর্কতার মধ্য দিয়ে আমাদের যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে হবে। তো যাই হোক, অনেকদিন যাবত তোমাদের সঙ্গে ক্লাসে সাক্ষাৎ নেই, তোমরাও পড়াশোনা থেকে অনেকটা বিচ্ছিন্ন, আমরা তোমাদেরকে সঠিকভাবে দূর থেকে পরিচর্যা করতে পারছি না, তোমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে ইতিমধ্যে। সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার কথা নির্দেশনা দিয়েছেন, আর সেই নির্দেশনা অনুসারেই আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ সংরক্ষণ পদ্ধতি নামক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই মজুদ বিষয়টি কি সেটি আমাদেরকে জেনে নিতে হবে। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যদিও বর্তমান সময়ে মুনাফা অর্জনকে মুখ্য উদ্দেশ্য হিসেবে না নিয়ে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণের বিষয়টিকে মুখ্য হিসাবে নিয়েছে। যা হোক, মজুদ বলতে কি বুঝি আমরা? প্রথমে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে এবং সেই পণ্য জনসাধারণের নিকট বা ভোক্তার নিকট বিক্রয় করে, তাদের কথা যদি চিন্তা করি, তাহলে যে পরিমাণ পণ্য ক্রয় করে তা দুটি অংশে বিভক্ত। এক, কিছু পরিমাণ পণ্য বিক্রি আর কিছু পরিমাণ পণ্য অবিকৃত। যে পরিমাণ পণ্য বিক্রি হয়ে গেছে সেই পরিমাণ পণ্যের ক্রয় মূল্যকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয়, আর যে পরিমাণ পণ্য রয়ে গেছে বা অবিকৃত রয়ে গেছে সেটি হচ্ছে মজুদ পণ্য। অর্থাৎ ক্রয়কৃত পণ্যের যে পরিমাণ পণ্য অবিকৃত থাকে তাই হচ্ছে মজুদ পণ্য। অর্থাৎ ভবিষ্যতে ভোক্তার নিকট পণ্য সরবরাহ করার জন্য বা পণ্য বিক্রি করার জন্য যে পরিমাণ পণ্য আমরা গুদামে সংরক্ষণ করি বা গুদামে রিজার্ভ রাখি সেটাই হচ্ছে মজুদ পণ্য। আবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মজুদ পণ্য তিন প্রকারের হতে পারে, যেমন তোমরা বোর্ডে লক্ষ্য করছ। মজুদের প্রকার: ক, কাঁচামালের মজুদ; খ, অর্ধপ্রস্তুত পণ্যের মজুদ; গ, তৈরি পণ্যের মজুদ। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই তিন প্রকারের মজুদ পণ্য থাকতে পারে। কাঁচামাল হচ্ছে যে পণ্যটি প্রস্তুত করা হবে সেই পণ্যটির মূল যে উপাদান তাই হচ্ছে কাঁচামাল। যেমন আমরা ক্লাসরুমে যে বেঞ্চ ব্যবহার করি সেই বেঞ্চ প্রস্তুতের ক্ষেত্রে আমাদেরকে তক্তা লাগে বা কাঠ লাগে, সেই কাঠই হচ্ছে কাঁচামাল। আবার কাঠ বা তক্তাকে পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এগুলোকে বিভিন্নভাবে সাইজ অনুসারে কাটা হয় এবং বিভিন্নভাবে পরিষ্কার করা হয় এবং আস্তে আস্তে বেঞ্চ প্রস্তুতের কাজ চালিয়ে যাওয়া হয়। কিন্তু একটি চূড়ান্ত বেঞ্চ তৈরির পূর্বেই এবং কাঁচামাল থেকে শুরু করে মধ্যবর্তী সময়ে যে আকার ধারণ করে সেই আকারটি হচ্ছে অর্ধপ্রস্তুত পণ্য। যদিও অর্ধপ্রস্তুত পণ্য বলতে একেবারে অর্ধেক প্রস্তুত বোঝাবে এমনটি নয়, অর্থাৎ চূড়ান্ত পণ্যের পূর্বে যে অবয়ব ধারণ করে সেটি হচ্ছে অর্ধপ্রস্তুত পণ্য। এবং এই অর্ধপ্রস্তুত পণ্যের সঙ্গে আরো কিছু কাঁচামাল কিংবা আরো কিছু মজুরি, উপরি খরচ ইত্যাদি সংযোজন করার পরে সেটি চূড়ান্ত পণ্যে পরিণত হয়। তো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সেই জন্য এই তিন প্রকারের মজুদ খেয়াল করা যাবে। এক, কাঁচামালের মজুদ; অর্ধপ্রস্তুতের মজুদ; তৈরি পণ্যের মজুদ। আমরা যদি উদাহরণ হিসাবে নেই, আরো কিছু উদাহরণ যদি নেই, যেমন আমের জুস তৈরি করে যারা, যে সমস্ত ফ্যাক্টরি বা যে সমস্ত কোম্পানি আমের জুস তৈরি করে, তাদের জন্য প্রথম কাঁচামাল হিসাবে যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আম। একেবারে গাছ থেকে পাড়া যে আম, সেই আমটা হচ্ছে তাদের জন্য কাঁচামাল। পরবর্তীতে এই আমকে তারা এখান থেকে রস বের করে এবং সেই রসটা এবং অন্যান্য আরো কেমিক্যাল যেগুলি সুগন্ধ বাড়ানোর জন্য বা অন্যান্য গুণাবলী বৃদ্ধি করার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করে সেগুলি কাঁচামাল হিসাবে আমরা ভাবতে পারি।
অর্ধপ্রস্তুত পণ্য হিসাবে যখন এটাকে প্রক্রিয়াকরণ করা হবে, অর্থাৎ রস রস বের করা হবে এবং রসটাকে প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে, তখন সেটা হয়ে যাবে অর্ধপ্রস্তুত পণ্য। আবার এইটাকে যখন বোতলজাত করা হবে বা বাজারজাত করানোর উদ্দেশ্যে যখন ফাইনালি বোতলজাতকরণ করা হবে, তখন সেটা হয়ে যাবে চূড়ান্ত পণ্য বা তৈরি পণ্য। এখন এই পণ্যগুলি যেগুলি অব্যবহৃত থাকবে বা বিক্রয়ের অবশিষ্ট থাকবে, সেগুলিকে আমরা মজুদ হিসাবে বিবেচনা করব। মজুদ সংরক্ষণ পদ্ধতি। এবার আমরা এই মজুদগুলি কিভাবে সংরক্ষণ করব তা নিয়ে আলোচনা করব। মজুদ পণ্য সংরক্ষণ করার ক্ষেত্রে বর্তমানে দুটি পদ্ধতি চালু রয়েছে। এর মধ্যে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। নিত্য মানে কি? প্রতিদিন মজুদের পরিমাণ জানতে পারা যাবে এই পদ্ধতি অনুসারে। অর্থাৎ নিত্য মজুদ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কি পরিমাণ পণ্য বিক্রি করলাম এবং কি পরিমাণ পণ্য অবশিষ্ট রইল তার মূল্য আমরা জানতে পারবো। প্রতিনিয়ত জানতে পারবো। আমাদের নির্দিষ্ট সময়ের পরে জানার প্রয়োজন নেই। আমরা প্রতিনিয়তই বা প্রতিদিন আমরা আমাদের মজুদের মূল্যের পরিমাণ, মজুদের সংখ্যার পরিমাণ ইত্যাদি জানতে পারবো। কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে কালের অন্তে বা কালের শেষে, সাধারণত বছর শেষে যদি মজুদের মূল্য নির্ধারণ করা হয় তাহলে তাকে বলা হয় কালান্তিক মজুদ পদ্ধতি। তো নিত্য মজুদ পদ্ধতিটি সাধারণত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এটি অনেকটা ব্যয়বহুল এবং কিছুটা জটিল। আর সাধারণত যে সমস্ত ছোট ছোট প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ। নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ বিষয়টি জানতে হলে আমাদের নির্গত বা ইস্যুকৃত বিষয় কি সেটি জানতে হবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন তার পণ্য উৎপাদন করে তার পূর্বে সে কাঁচামাল সংরক্ষণ করে। যেমন আমের জুস উৎপাদনকারী কোম্পানির কথা যদি চিন্তা করি, তাহলে তারা আগে থেকেই কিছু আম সংরক্ষণ করবে। সেই আম পরবর্তীতে কারখানায় প্রেরণ করা হবে। এই যে কোম্পানি বা ফ্যাক্টরিটা তার গুদাম থেকে আম বা কাঁচামাল তার কারখানায় প্রেরণ করবে, সেই প্রেরণটাই মূলত হচ্ছে নির্গত বা ইস্যুকৃত। এখন এই নির্গত বা ইস্যুকৃত মালের মূল্যটা কিভাবে নির্ধারণ করা হবে, অর্থাৎ প্রতিদিন বা বিভিন্ন তারিখে বা যে সমস্ত দিনে তারা কাঁচামাল ইস্যু করবে, সেই কাঁচামালগুলি কত টাকার কাঁচামাল তারা কারখানাতে প্রেরণ করেছে তার মূল্য কত হবে তা নির্ধারণ করার জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি আছে। এখানে আমি 4টা পদ্ধতির নাম উল্লেখ করেছি। সেটি হচ্ছে আগে আসলে আগে যায় পদ্ধতি। এটার ইংরেজিতে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন মানে হচ্ছে আগে আসা, আর ফার্স্ট আউট মানে হচ্ছে আগে যাওয়া, অর্থাৎ আগে আসবে আগে যাবে। অর্থাৎ যেই পণ্যটা কারখানাতে বা কারখানার গুদামে আগে আসছে সেই পণ্যটাই আমরা আগে কারখানাতে প্রেরণ করব, গুদাম থেকে কারখানাতে প্রেরণ করব। তো বিভিন্ন চালান আসে। আমরা যদি একটা ফ্যাক্টরির কথা চিন্তা করি, যেমন কিশোরগঞ্জে একটা আমের জুসের ফ্যাক্টরি আছে, এখন তার আম প্রয়োজন, হয়তো বা রাজশাহী থেকে তারা আম সংগ্রহ করবে। এখন বিভিন্ন চালানের মাধ্যমে বা বিভিন্ন শিফটে তারা কাঁচামালটা আমদানি করবে। হয়তো বা মাসের 1 তারিখ তারা কিছু আম ক্রয় করে আনছে, আবার মাসের 10 তারিখ কিছু আম ক্রয় করে আনছে, আবার মাসের 15 তারিখ বা অন্যান্য তারিখে কিছু কিছু আম ক্রয় করে আনছে। কিন্তু প্রতিবারেই কিন্তু আমের মূল্য একরকম হবে না। তাহলে যখন তারা এই গুদাম থেকে ফ্যাক্টরিতে এই আমটা প্রেরণ করবে জুস বানানোর জন্য, তখন কত টাকা দরে পাঠাবে সেটা নির্ধারণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পণ্যের মূল্য নির্ধারণ কিভাবে হবে সেই বিষয়টি নির্ধারণ করার জন্য এই বিভিন্ন পদ্ধতিগুলি আবির্ভূত হয়েছে। তো এর মধ্যে একটা পদ্ধতি আমি বললাম, আগে আসলে আগে যায় পদ্ধতি। দ্বিতীয় যেটা লিখলাম সেটা হচ্ছে আগে আসবে কিন্তু যাবে পরে, অর্থাৎ আগে আসলে পরে যায় পদ্ধতি। লাস্ট ইন, এলতে লাস্ট আইতে ইন, লাস্ট ইন অর্থাৎ শেষে আসছে
ফার্স্ট আউট, কিন্তু চলে যাবে আবার আগে, এটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। গড় নাম্বার যেটা উল্লেখ করছি সেটা হচ্ছে সরল গড় পদ্ধতি অর্থাৎ সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথড। ঘতে ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি ওয়াইটেড অ্যাভারেজ মেথড, ওয়াইটেড অ্যাভারেজ মেথড। এছাড়া আরো পদ্ধতি রয়েছে পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথড, পিরিয়ডিক ওয়াইটেড অ্যাভারেজ মেথড। তো যাই হোক, সবগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা সম্ভব নয়। আমি আজকে তোমাদেরকে দুটি বিষয় জানানোর চেষ্টা করব। সে দুটি বিষয় হচ্ছে, একটা হচ্ছে আগে আসলে আগে যায় পদ্ধতি, আর একটা হচ্ছে আগে আসলে পরে যায় পদ্ধতি। প্রথমে আগে আসলে আগে যায় পদ্ধতি কি সেটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে একটা কাঁচামাল আগে আসবে, আগে আসবে বলতে যে মাসের 1 তারিখে একটা কাঁচামাল আসলো, আবার মাসের 10 তারিখে একটা কাঁচামাল আসলো। এখন এই 1 তারিখের কাঁচামালটা নাকি 10 তারিখের কাঁচামালটা আমরা কারখানাতে প্রেরণ করব, সেটার উপর নির্ভর করবে এই দুইটা পদ্ধতির নাম। যদি আমরা 1 তারিখের মালটা প্রেরণ করি প্রথমে, তখন এটা হয়ে যাবে আগে আসলে আগে যায় পদ্ধতি। আবার 1 তারিখের মাল প্রেরণ না করে যদি 10 তারিখের মাল প্রেরণ করি, অর্থাৎ পরের মালটা আগেই প্রেরণ করি, সেটা হয়ে যাবে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। আরো একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। প্রথমে আমি আগে আসলে আগে যায় পদ্ধতি নিয়ে একটা উদাহরণ বিশ্লেষণ করব। তো আগে আসলে আগে যায়, যেমন আমরা টিকিট কাটার জন্য অথবা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য অনেক সময় লাইনে দাঁড়াই। সেক্ষেত্রে সাধারণত যে সবার আগে থাকে সেই টিকিট পায় বা টাকা জমা দেয় এবং সেই সবার আগে বের হয়ে যায়। এটাই হচ্ছে যে আগে আসলো এবং আগে চলে গেল। এখন এই ফিফু একটি অঙ্ক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, আমি বোর্ডের মধ্যে একটি আগে আসলে আগে যায় পদ্ধতিতে অঙ্ক করার জন্য যে টেবিল প্রয়োজন সেই টেবিল অঙ্কন করেছি। এই টেবিলের সর্বপ্রথম লেখা আছে মাল খতিয়ান হিসাব, অর্থাৎ আমাদের যে মাল বা পণ্য বা কি পরিমাণ পণ্য আসছে এবং কি পরিমাণ পণ্য ইস্যু করেছি সেগুলির হিসাব সংরক্ষণ করার জন্য এই খতিয়ান। এই জন্য এটার নাম হচ্ছে মাল খতিয়ান হিসাব। পদ্ধতির নাম দিয়েছি নিচে আগে আসতে আগে যায় পদ্ধতি। তারপর টেবিলের বাম পাশে মালের বিবরণ, পণ্য, ভিন্ন এই বিষয়গুলি লিখে দিতে হবে। আবার ডান পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমায়েশ মাত্রা এই বিষয়গুলি লিখে দিতে হবে। অবশ্য প্রশ্নের মধ্যে এগুলি থাকে না, তারপর আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটু বুঝিয়ে দিচ্ছি। সর্বোচ্চ মাত্রা হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ মজুদ সর্বোচ্চ রাখা হবে তাকে নির্দেশ করা হয়। সর্বনিম্ন কি পরিমাণ পণ্য রাখতেই হবে, বাইরের নিচে যাওয়া যাবে না, সেটা হচ্ছে সর্বনিম্ন মাত্রা। সর্বশেষ পুনঃ ফরমায়েশ মাত্রা, অর্থাৎ কি মাত্রায় পণ্য নিয়ে আসলে পুনরায় নির্দেশ দিতে হবে বা পুনরায় অর্ডার দিতে হবে, সেটি হচ্ছে পুনঃ ফরমায়েশ মাত্রা। তারপরে টেবিলের মধ্যে মূলত 3টা ঘর, একটা হচ্ছে প্রাপ্তি, একটা ইস্যু, একটা ব্যালেন্স। বাম পাশে আছে তারিখ। প্রাপ্তি, ইস্যু, ব্যালেন্স এই 3টাই হচ্ছে মেইনলি আমাদের এই টেবিলের ঘর। তো প্রাপ্তি, ইস্যু, ব্যালেন্স প্রত্যেকটার মধ্যে আবার 3টা করে ঘর আছে। 1 2 3 ইস্যু, 1 2 3 ব্যালেন্স, 1 2 3 এরকম প্রত্যেকটি ঘরের মধ্যে আবার 3টি করে ঘর আছে। তো ঘরগুলির নাম হচ্ছে দর, অর্থাৎ কাঁচামাল কি দরে ক্রয় করা হবে, পরিমাণ, কাঁচামালের পরিমাণ কতটুকু, অর্থাৎ কয় মণ বা কয় কেজি অথবা কয়টি, টাকা, যেই দরে ক্রয় করা হয়েছে এবং যেই পরিমাণ ক্রয় করা হয়েছে তার টোটাল কত টাকা আমাদের ব্যয় হয়েছে সেটা হচ্ছে এই টাকা ঘরে হবে। একইভাবে ইস্যুর ঘরেও এরকম 3টা ঘর আছে, দর, পরিমাণ, টাকা। ব্যালেন্সের ঘরেও দর, পরিমাণ, টাকা। তো প্রথমে 2019 সালের জানুয়ারির 1 তারিখ লিখেছি। ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে আমাদের গোদামের মধ্যে 100 কেজি কাঁচামাল ছিল বা 100 কেজি আম ছিল। তাহলে সেটা কোথায় বলবে? সেটা কি প্রাপ্তি নাকি ইস্যু নাকি ব্যালেন্স? এটা অবশ্যই প্রাপ্তি না, কেননা আমরা তো এই মুহূর্তে কোনো কাঁচামাল পাইনি। আবার ইস্যু না, কারণ আমরা কাঁচামাল ইস্যু করিনি। এটা হচ্ছে 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আমাদের হাতে মজুদ ছিল, সুতরাং এটি ব্যালেন্স এবং ব্যালেন্সের ঘরে বসাতে হবে। 100 টাকা কেজি পরিমাণ 100 কেজি দিলাম, 100 কেজি পরিমাণ এবং টাকার পরিমাণ কত হলো 10,000 টাকা।
পরবর্তীতে জানুয়ারির 5 তারিখ আমরা আবার কিছু কাঁচামাল ক্রয় করলাম এবং কাঁচামালের ক্রয়ের পরিমাণ আমরা আবার 50 কেজি কাঁচামাল ক্রয় করলাম। ধরে নিলাম 50 কেজি কাঁচামাল ক্রয় করেছি, তাহলে এটা আমাদের প্রাপ্তি। এবং ক্রয় করেছি 120 টাকা ধরে, 120, তাহলে পরিমাণ কয় কেজি? 50 কেজি। তাহলে টাকার পরিমাণ 5 12 60, আমাদের টাকার পরিমাণ হয়েছে 6000 টাকা। ইস্যু নাই। এখন ব্যালেন্স আমাদের আগেই ছিল 100 কেজি, আগে 100 কেজি কাঁচামাল ছিল, এখন আমরা নতুন করে আরো 50 কেজি কিনেছি, তাহলে আমাদের কাঁচামাল হয়েছে 150 কেজি। এবং 150 কেজি রেট কিন্তু একরকম না, একটা হচ্ছে 100 টাকা কেজি আর একটা হচ্ছে 120 টাকা কেজি। তাহলে আমাদের যে ব্যালেন্সটা হবে সেই 5 তারিখের ব্যালেন্সটা দুইটা দরে হয়ে গেল, অর্থাৎ কিছু পণ্য 100 টাকা কেজি, কিছু পণ্য 120 টাকা কেজি। সেই পণ্যগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে প্রদর্শন করতে হবে। তো 100 টাকা দর 100 কেজি 10,000 টাকা। এর সাথে আরো আমাদের 5 তারিখে নতুন সংযোগ হয়েছে 50 কেজি এবং 120 টাকা দরে, 120 টাকা দরে 50 কেজি আর 6000 টাকা কাঁচামাল সংযোগ হয়েছে। আবার 10 তারিখ মনে করি যে আমাদের আবার কিছু কাঁচামাল ক্রয় করা হয়েছে এবং কাঁচামালগুলি আমরা 150 টাকা করে ক্রয় করেছি এবং 10 কেজি কাঁচামাল ক্রয় করেছি বা 10 কেজি আম ক্রয় করেছি। তাহলে আমাদের 150 টাকা দরে 10 কেজি কাঁচামাল ক্রয়, টাকার পরিমাণ হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স এই 10 তারিখের ব্যালেন্স আবার বৃদ্ধি পেল, অর্থাৎ আমাদের 1 তারিখে আসছিল 100 কেজি, 5 তারিখে 50 কেজি কেনার পরে হয়ে গেছে 150 কেজি, এখন 10 তারিখ আবার 10 কেজি কেনার পরে এখন হয়ে গেছে 160 কেজি। কিন্তু 160 কেজি বিভিন্ন দরে, 100 কেজি এটা হচ্ছে সর্বপ্রথম ছিল আমাদের, তারপরে 50 কেজি আমরা কিনেছি, আবার কিনেছি 10 কেজি এবং প্রত্যেকটা রেট ভিন্ন ভিন্ন। এটা রেট হচ্ছে 100 টাকা করে, তাহলে টাকা হয়ে গেছে 10,000। আবার 50 কেজি ক্রয় করেছি, এই 50 কেজি কিনেছি 120 টাকা করে, সেটা হয়ে গেছে 6,000। আবার সর্বশেষ 150 টাকা করে ক্রয় করেছি, তাহলে আমাদের মোট এখানে হয়ে গেল 1500 টাকা। এই হলো আমাদের 10 তারিখের ব্যালেন্স। এবার আমরা বুঝবো ইস্যু। তো ধরে নিলাম আমরা ইস্যু করব 230 কেজি, 230 কেজি। আমাদের এখানে ব্যালেন্স আছে 100 কেজি, 120 কেজি, 100 কেজি আর 50 কেজি, 150 কেজি আর 10 কেজি, 160 কেজি। এর মধ্যে থেকে আমরা ইস্যু করব 155 কেজি ইস্যু করব। ধরে নিলাম আমরা ইস্যু করব 155 কেজি। এখন 155 কেজি কিভাবে ইস্যু করব? আমরা যদি এই দিক থেকে নিচের দিক থেকে ইস্যু করি, তাহলে এই 10 কেজি দিয়ে দিতে হবে, এই 50 কেজি দিয়ে দিতে হবে, তাহলে হইল 60 কেজি। 60 কেজি আরো লাগবে আমাদের, মানে আমরা টোটাল ইস্যু করব 155 কেজি। 155 কেজি আমরা যদি ইস্যু করি, দেখো আমরা 155 কেজি ইস্যু করব। এখন 155 কেজি দুইটা সিস্টেমে ইস্যু করতে পারি। যদি আমরা এই 10 কেজি ইস্যু করি তাহলে হলো 10, আরো লাগবে 50 কেজি, হলো 60 কেজি। 60 কেজি এখন 155 কেজি মিলাইতে হলে আমাদের লাগবে আরো 95 কেজি। সেই 95 কেজি নিতে হবে এইখান থেকে, তাহলে এখানে থাকবে হচ্ছে এই 5 কেজি। আবার উল্টাভাবে যদি চিন্তা করি যে আমরা এইখান থেকে ইস্যু করব না, আমরা সর্বপ্রথম ইস্যু করব সবার আগে যেটা ছিল 100 কেজি। 100 কেজি পাঠাইলাম, কিন্তু আমাদের পাঠাইতে হবে 155 কেজি। তাহলে 155 কেজি যদি পাঠাইতে হয়, এখানের 100 কেজি, এখানের 50 কেজি হইল 150 কেজি, আরো লাগবে 5 কেজি, এখান থেকে নিতে হবে 5 কেজি। তাহলে টোটাল হয়ে যাবে 155 কেজি। অর্থাৎ এই দিক থেকে যদি ইস্যু করি তাহলে এই 10 কেজি থেকে 5 কেজি অবশিষ্ট থাকবে। আবার যদি 10 কেজি থেকে আমরা শুরু করি এইভাবে ইস্যু করি, উপরের দিকে লেটেস্ট মালগুলি আগে ইস্যু করি এবং দেখা যাবে যে এই 10 কেজি এই 50 কেজি গিয়ে এইখানে থাকবে 5 কেজি। এবং এটার উপরে ভিত্তি করবে আগে আসলে আগে যায় পদ্ধতি নাকি আগে আসলে পরে যায় পদ্ধতি। তো
আমরা এখানে দেখেছি আগে আসলে আগে যায় পদ্ধতি। তাহলে আমাদের কাঁচামালগুলি ইস্যু করতে হবে যেটা আগে আসছে। তো এখানে সবার আগে কোন কাঁচামালটা আসলো? এখানে সবার আগে যে কাঁচামালটা আসছে সেটা হচ্ছে এই 1 তারিখের কাঁচামাল। এইটা দিতে হবে সবার আগে। এইখান থেকে শেষ হওয়ার পরে যদি আরো কোনো কাঁচামাল লাগে তাহলে আমরা এর পরের যে কাঁচামালগুলি আছে সেখান থেকে ইস্যু করবো। অর্থাৎ এরপরে আমরা কিনছিলাম 50 কেজি, এখান থেকে ইস্যু করতে হবে। এই 50 কেজি শেষ হয়ে যাওয়ার পরে সর্বশেষ আমরা ক্রয় করেছি 10 কেজি, এইখান থেকে কাঁচামাল ইস্যু করতে হবে। এইভাবে আগে যে কাঁচামালটা আসছে সেই কাঁচামালটা যদি আমরা আগে ইস্যু করি তাহলে সেই পদ্ধতির নাম হবে আগে আসলে আগে যায় পদ্ধতি। তাহলে এখন এই 155 কেজি কাঁচামাল যদি আমরা ইস্যু করি তাহলে কিভাবে লিপিবদ্ধ করতে হবে সেটা আমি টেবিলে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। যেমন আমরা ধরলাম 15 তারিখে কাঁচামাল ইস্যু হয়েছে 155 কেজি। তাহলে 155 কেজি আমাদের এই যে গুদাম ঘরের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে মিলাতে হবে, অর্থাৎ এইখান থেকে মিলাতে হবে আমাদের 155 কেজি। এখন আগে যেটা আসছে সেটা দিয়ে আমাদেরকে প্রথম ইস্যু করতে হবে। তো আগে আসছিল 100 কেজি বা আগে ছিল 100 কেজি, এই 100 কেজি প্রথমে ইস্যু করব। 100 কেজি যদি ইস্যু করি এই যে লিখলাম 100 কেজি এবং 100 কেজির দর ছিল 100 টাকা আগে। তাহলে এই 10,000 টাকা কাঁচামাল গেল, কিন্তু গেল মাত্র কত? 100 কেজি। আমাদের আরো লাগবে 55 কেজি। এখন আরো 55 কেজি মিলাইতে হলে এখানে তো 55 কেজি নাই, এখানে আছে 50 কেজি। তো এই 50 কেজি নিয়ে নিতে হবে। তো নিলাম 50 কেজি। 50 কেজি এটার দর হচ্ছে 120 টাকা, তাহলে হয়ে গেল 6000 টাকা। তো হলো কত? 100 আর 50 150। তো 155 মিলাইতে হলে আরো 5 কেজি আমাদের প্রয়োজন। তা আরো 5 কেজি দিতে হবে এই 10 কেজি থেকে। তাহলে এই 10 কেজি থেকে আমরা যদি আরো 5 কেজি নেই, দর হচ্ছে 150 টাকা, 5 × 75 অর্থাৎ 750 টাকা কাঁচামাল। এবার এখানে আমরা ইস্যু করলাম 155 কেজি কাঁচামাল ইস্যু করলাম। তো 155 কেজি কাঁচামাল ইস্যু করার পরে আমাদের ব্যালেন্সে কিন্তু এখন আর 160 কেজি নাই। এখানে অবশিষ্ট আছে কত কেজি? এখানে অবশিষ্ট আছে 5 কেজি। এই 100 শেষ, এই 50 শেষ, আর এই 10 থেকে 5 যাওয়ার পরে আর 5 কেজি হয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে 5 কেজি এবং 5 কেজির দর হচ্ছে 150 টাকা এবং টাকার পরিমাণ 750। তো এইভাবেই আমাদের আগে আসে আগে যায় পদ্ধতির হিসাব সংরক্ষণ করতে হয়। আমরা এখন একই টেবিলের মধ্যে আগে আসলে পরে যায় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা আগে আলোচনা করেছি আগে আসলে আগে যায় পদ্ধতি, এখন এই আগের জায়গায় শুধু পরে শব্দটা লিখে দিয়েছি এবং একই টেবিলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তো আগে আসলে পরে যায় পদ্ধতি মানে হচ্ছে যে পণ্যটা আগে আসছে সেটা পরে যাবে, অর্থাৎ আমাদের আগে আসছে এই 100 কেজি, এটা পরে যাবে। তারপরে এইটার আগে আসছে এটা 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 এটাও পরে যাবে। তার মানে সব আগে যাবে কোনটা? আগে যাবে হচ্ছে যেটা পরে আসছে সেটাই আগে। কথাগুলি একটু খেয়াল করতে হবে। আগে আসছে পরে যাবে, তার মানে আগে কে আসছে? আগে আসছে এটা, আগে আসছে এটা পরে যাবে, এটাও আগে আসছে এটাও পরে যাবে। তাহলে আগে যাবে কে? তাহলে আগে যাবে হচ্ছে যে লাস্টে আসছে। এটা ইংরেজি শব্দটা শুনলে আরো সহজ হবে। লিফো, LIFO, লাস্ট ইন। লাস্ট, যে লাস্টে ইন করেছে বা প্রবেশ করেছে, লাস্ট ইন। এখানে কে লাস্টে ইন করেছে? এখানে লাস্টে ইন করেছে এই 10 কেজি। সুতরাং এ ফার্স্টে আউট হবে, প্রথমে আউট হবে। প্রথমে আউট হবে এই যে লাস্টে ইন করেছে, তারপরে যে লাস্ট ছিল সে আউট হবে, সর্বশেষ যে সবার আগে আসছে সে সবার পরে যাবে। এটাই হচ্ছে আগে আসলে পরে যায় পদ্ধতি। তাহলে এখন হিসাব রক্ষণ পদ্ধতিটা আমি এখানে লিখতেছি, তোমরা খেয়াল করো। তো আমাদের ইস্যু করতে হবে 155 কেজি। 155 কেজি ইস্যু করলে সবার আগে কোনটা দিতে হবে? দিতে হবে লাস্টেরটা, অর্থাৎ লাস্ট যে ইন করেছিল তাকে আউট করতে হবে। লাস্টে ইন করেছিল এই 10 কেজি, এই 10 কেজি দিয়ে আমাদেরকে তাহলে এই 10 কেজি যদি আমরা প্রথমে আউট করি, 10 কেজির দর হচ্ছে 150 টাকা, তাহলে হইল 1500 টাকা। এবার এটা শেষ, এই যে সবার লাস্টে যে আসছিল 1500 শেষ, 1500। তাহলে এখন কে লাস্ট হইল?
এই 10 কেজির যে লাস্টে আসছে এটা তো শেষই, এটা শেষ, তাহলে এইবার লাস্ট হচ্ছে এই 50 কেজি। তাহলে এই 50 কেজিকে আমাদের এখন ইস্যু করতে হবে, কারণ আমাদের 155 কেজি মিলাইতে হবে, মাত্র 10 কেজি লিখছি, তাহলে 155 মিলাইতে হলে আরো 145 কেজি লাগবে। এখন এখানে তো আর 145 নাই, এখানে আছে মাত্র 50 কেজি। এই 50 কেজি সম্পূর্ণটাই এখানে লিখে দিয়ে দিতে হবে। 50 120 টাকা, তাহলে হলো 6000। তাহলে মোট কতগুলো ইস্যু হলো? 10 আর 50 60 কেজি ইস্যু হয়েছে। 60 কেজি ইস্যু হলে হবে না, আমাদের 155 কেজি ইস্যু করতে হবে। তাহলে আরো লাগবে কত কেজি? আরো লাগবে 95 কেজি। তাহলে 95 কেজি কোথা থেকে নিব? এই 100 কেজি থেকে আমরা আরো 95 কেজি নিব। তাহলে নিলাম আরো 95 কেজি। এই 95 কেজি দাম হচ্ছে 100 টাকা করে। তাহলে টাকার পরিমাণ হয়ে গেল 9500। এই তো ইস্যু হয়ে গেল 155 কেজি। এই যে 10 আর 50 হয়ে গেল 60, 60 আর 95 155 কেজি টোটাল ইস্যু হলো। এবার আমাদের এখানে তাহলে রইল কত? এখানে ছিল 160 কেজি, এই 160 কেজি থেকে চলে গেছে হলো 155 কেজি, আর রয়েছে 5 কেজি। তাহলে 5 কেজি কোনটা রইল? 5 কেজি রইল এইখান থেকে। তাহলে এখানে রইল 5 কেজি। এই 5 কেজি কয় টাকা ধরে? 100 টাকা ধরে, টাকা হলো 500। এইটা হচ্ছে আগে আসলে পরে যায় পদ্ধতি। তাহলে খেয়াল করো, এইটা আসছিল সবার আগে, কিন্তু এইটা গেছে হলো সবার পরে। এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে আগে আসলে পরে যায় পদ্ধতি। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো তোমরা বাসায় তোমাদের বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ অঙ্ক আছে, এক্সারসাইজের অঙ্ক আছে, আবার উদাহরণের মধ্যে অঙ্ক আছে। সেইগুলি থেকে তোমরা যদি একটু চেষ্টা করো আর আমার এই ক্লাসটা একটু মিলায় নাও, তাহলে দেখা যাবে যে তোমরা প্রায় বুঝে ফেলবে। এরপরেও কোনো প্রশ্ন যদি আবার থাকে, সেগুলি আমরা যদি আমাদের সুদিন যখন আসবে, আমাদের এই করোনার মহামারী যখন চলে যাবে, তখন আমরা ক্লাসে সেগুলি আরো সুন্দরভাবে বুঝে নিতে পারবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পর থেকে কম বের হবে।